হ্যালো স্টুডেন্টস, এখন আমাদের অ্যাডভান্স বেঙ্গলি ক্লাস। আমরা পড়ছি জগদীশ চন্দ্র বসুর রচিত ভাগীরথীর উৎস সন্ধানে। লাস্ট ক্লাসে আমাদের শেষ হয়েছিল, আমরা দেখেছি যে জগদীশ চন্দ্র বসু ভাগীরথী নদী অর্থাৎ গঙ্গা নদীর উৎস সন্ধান করার জন্য তিনি অনেক পাহাড় পর্বত অতিক্রম করে অগ্রসর হচ্ছিলেন। একসময় তিনি তুষার ক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন। তারপর তুষার ক্ষেত্র অতিক্রম করে তিনি পর্বত আরোহণ করতে লাগলেন। পর্বত আরোহণ করতে গিয়ে তিনি যত উপরের দিকে উঠছেন তার অক্সিজেনের অভাব অনুভব হলো। তারপর তিনি হতচেতন হয়ে পড়ে গেলেন নন্দাদেবী পাহাড়ের পদতলে। তারপর যখন তার একটু জ্ঞান ফিরল, তিনি চোখ খুলে দেখলেন, সেখানে দৃশ্যটা যখন তিনি দেখতে পেলেন, তিনি দেখলেন যে পাহাড়ের উপর থেকে যে ঝর্ণা পড়ছে, সেই ঝর্ণার ধ্বনিকে তিনি শঙ্খের ধ্বনি রূপে কল্পনা করলেন। তার কাছে যেন লাগলো একটা পূজার আয়োজন চলছে। সেই ঝর্ণার জলগুলো পড়ছে, তার যেন মনে হচ্ছে যে পুষ্প বিতরণ হচ্ছে। তিনি ভাবছেন যে এখানে পারিজাত বৃক্ষ সকল শত পুষ্প বর্ষণ করিতেছে, অর্থাৎ ঝর্ণার জলগুলি তার কাছে পুষ্পরূপে ধরা দিল এবং সেই ঝর্ণার জলের ধ্বনিগুলি তার কাছে শঙ্খের ধ্বনিরূপে পরিণত হলো। তিনি যেন অনুভব করলেন একটা পূজার আয়োজন চলছে। তারপর দেখো পৃষ্ঠা নাম্বার 32। কতক্ষণ পরে সম্মুখে দৃষ্টিপাত করিয়া যাহা দেখিলাম। তারপর কিছুক্ষণ পর তিনি সামনের দিকে যখন দেখলেন, তিনি দেখতে পেলেন তাহাতে হৃদয় উচ্ছ্বসিত ও দেহ পুলকিত হইয়া উঠিল। সেই দৃশ্য দেখে তিনি চমকে উঠলেন। যে কুজ্জাটিকা নন্দাদেবী ও ত্রিশূল আচ্ছন্ন করিয়াছিল, এত সময় যে একটা কুয়াশায় কি হয়েছিল, নন্দাদেবী এবং জয়ত্রিশূল পাহাড়কে কি করেছিল, আচ্ছন্ন করে রেখেছিল। এক্ষণে তাহা ঊর্ধ্বে উত্থিত হইয়া শূন্যমার্গ আশ্রয় করিয়াছে। সেই কুয়াশাটি কি হয়েছে, একদম উপরের দিকে উঠে গেছে এবং শূন্যমার্গ আশ্রয় করিয়াছে। নন্দাদেবীর শিরোপরি এক অতি বৃহৎ ভাস্বর জ্যোতি বিরাজ করিতেছে, তাহা একান্ত দুর্নিরীক্ষ। সেই জ্যোতিপুঞ্জ হইতে নির্গত ধূম্র রাশি দিক দিগন্ত ব্যাপিয়া রহিয়াছে। অর্থাৎ সেই নন্দাদেবী পাহাড়গুলি কি ছিল, জয়ত্রিশূল এবং নন্দাদেবী পাহাড় বরফে আবৃত ছিল। ধরো এই নন্দাদেবী জয়ত্রিশূল পাহাড়গুলি কিসে, বরফে আবৃত ছিল, পুরো কি শুভ্র বরফে আবৃত ছিল। আর সেই বরফে আবৃত পাহাড়গুলি থেকে কি হয়, ধোঁয়া নির্গত হয়। এই যে ঠান্ডা বরফগুলি থেকে কি হয়, ধোঁয়া নির্গত হয়। সেইগুলি দেখতে কিসের মতো লাগছিল, মহাদেবের জটার মতো লাগছিল। তারপর দেখো নেক্সট প্যারাগ্রাফে, তবে এই কি মহাদেবের জটা? জগদীশ চন্দ্র বসু বললেন যে এটা কি মহাদেবের জটা? এই জটা পৃথিবী রূপিণী নন্দাদেবীকে চন্দ্রতপের ন্যায় আবরণ করিয়া রাখিয়াছে। এই যে বরফে আবৃত আছে পাহাড়গুলি, তিনি বলছেন যে পৃথিবী রূপিণী নন্দাদেবীকে চন্দ্রতপের ন্যায় আবরণ করে রেখেছে সেই বরফগুলি। তারপর দেখো এই জটা হইতে হীরক কণার তুল্য তুষার কণাগুলি নন্দাদেবীর মস্তকে উজ্জ্বল মুকুট পরাইয়া দিয়াছে। জগদীশ চন্দ্র বসু বলছেন এই জটা হইতে হীরক কণার তুল্য, অর্থাৎ এই যে বরফে আবৃত পাহাড়গুলো আছে, বলছেন এই জটাগুলি কি হচ্ছে, হীরক কণার। এই বরফগুলি কি থাকে, সাধারণ রঙের থাকে, তাহলে এগুলো দেখতে হীরার মতো লাগছে। বলছে হীরক কণার তুল্য তুষার কণাগুলি, অর্থাৎ বরফের কণাগুলি নন্দাদেবীর মস্তকে, অর্থাৎ নন্দাদেবীর মস্তকে, ধরো পাহাড়ের একদম চূড়ার মধ্যে কি মস্তকে উজ্জ্বল মুকুটে পরাইয়া দিয়েছে। দেখ, অর্থাৎ এই যে বরফে আবৃত পাহাড়, যে চূড়ার মধ্যে যে বরফে আবৃত, তারপর এই বরফ থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, জগদীশ চন্দ্র বসু দেখতে লাগছে সেটা যেন একটা মুকুট পরানো হয়েছে নন্দাদেবীর পাহাড়ের মাথায়। তারপর দেখো এই কঠিন হীরক কণায় ত্রিশূলাগ্র শানিত করিতেছে। বলছেন এই কঠিন হীরক কণায়, অর্থাৎ এই বরফের কণাগুলি কি করছে, ত্রিশূলাগ্র শানিত করিতেছে। এই জয় ত্রিশূলের অগ্রভাগকে একদম কি শানিত, অর্থাৎ ধার করেছে, দেখতে লাগছে একদম কি হচ্ছে, শানিত করেছে, অগ্রভাগ একদম শানিত করে রাখা। তারপর নেক্সট প্যারাগ্রাফ দেখো, শিব ও রুদ্র রক্ষক ও সংহারক। এখন ইহার অর্থ বুঝিতে পারিলাম। মানস চক্ষে উৎস হইতে বারিকণার সাগর উদ্দেশ্যে যাত্রা
ও পুনরায় উৎসে প্রত্যাবর্তন স্পষ্ট দেখিতে পাইলাম। এই মহাচিত্র প্রবাহিত স্রোতের সৃষ্টি ও প্রলয়ের রূপ পরস্পরের পার্শ্বে স্থাপিত দেখিলাম। জগদীশ চন্দ্র বসু বলছেন শিব ও রুদ্র, শিব রূপে তিনি হচ্ছেন রক্ষক এবং রুদ্র রূপে তিনি হচ্ছেন সংহারকর্তা, অর্থাৎ তিনি সব কিছু ধ্বংসও করতে পারেন। এখন ইহার অর্থ বুঝিতে পারিলাম। মানস চক্ষে উৎস হইতে বারিকণার সাগরোদ্দেশে যাত্রা ও পুনরায় উৎসে প্রত্যাবর্তন স্পষ্ট যখন তিনি দেখতে পেলেন, তিনি এই যে ভাগীরথীর উৎস সন্ধান করার জন্য সেই পর্বতগুলো কি করেছেন, অতিক্রম করে অগ্রসর হয়েছেন এই নন্দাদেবী এবং জয়ত্রসূল পাহাড়ের সম্মুখে এসেছেন। এই পাহাড়গুলির উপরে যখন আরোহণ করেছেন তখন তিনি তা দেখে বুঝতে পারলেন এই পাহাড়গুলি থেকে কি এই বরফের কণাগুলি গলিত হয়ে সেইগুলি কি হয়, এই গলিত হয়ে সেইগুলি নদী রূপে সমতল ভূমিতে আসে। কি রূপে আসে? নদী রূপে সমতল ভূমিতে আসে। যখন এই পাহাড় থেকে নেমে আসছে তখন কি হয়, অনেক জীবজন্তু, অনেক পাথর সবগুলিকে কি ভাসিয়ে নিয়ে আসে। তখন জগদীশচন্দ্র বসু বলছেন শিব কি, শিব হচ্ছে রুদ্র রূপে তিনি কি করেন, সংহারকর্তা, তিনি অনেক কিছু ধ্বংস করতে পারেন। এই তো এই পাহাড়গুলি অনেক কিছু ধ্বংস করছে, অনেক পশু পাখির কি জীবন ধ্বংস করে অনেক কিছুকে ভাসিয়ে নিয়ে আসছে। আবার এই যে নদী রূপে যে আসছে সেই নদী কি অনেককে জীবন দান করছে। অর্থাৎ শিব রূপে তিনি কি সৃষ্টিকর্তা, তিনি অনেক নতুন সৃষ্টি করছেন। এই পাহাড়ও কি করছে, নদী সৃষ্টি করছে। এবং রুদ্র রূপে তিনি কি সংহার করতে, এবং পাহাড়টি কি হচ্ছে রুদ্র রূপ ধারণ করে অনেক তীব্র গতিতে যখন তার স্রোত নিয়ে আসে তখন অনেক কিছু ধ্বংস করে। তাই তিনি জগদীশচন্দ্র বসু বলছেন সেই নন্দাদেবী এবং জয়ত্রীশ্বর পাহাড়ও শিবের মতো, তারা একবার কি শিব অর্থাৎ সৃষ্টিকর্তা, আরেকদিকে হচ্ছে রুদ্র অর্থাৎ অনেক কিছু ধ্বংস করে নেয় এই পাহাড়গুলি। তারপর দেখো এই সাগরোদ্দেশে যাত্রা, এই নদীগুলি কোথায় যাত্রা করছে, সাগরের উদ্দেশ্যে যাত্রা করছে। এই নদীর জলগুলি সাগরে গিয়ে মিলিত হচ্ছে, তারপর সূর্যের উত্তাপে বাষ্পীভূত হয়ে আবার মেঘে পরিণত হয়েছে, মেঘ থেকে আবার বৃষ্টি হচ্ছে, আবার এই পর্বতে এসে বরফের কণায় পরিণত হচ্ছে, আবার গলিত হয়ে আবার সমতল ভূমিতে আসছে। এই যে একটা সার্কেলের মতো চলছে, এইটা বোঝানোর চেষ্টা করেছেন। প্রত্যাবর্তন স্পষ্ট দেখিতে পাইলাম, তিনি সেই অভিযানে গিয়ে সেটা স্পষ্টভাবে দেখতে পেলেন। এই মহাচিত্র প্রবাহিত স্রোতে সৃষ্টি ও প্রলয়ের রূপ পরস্পরের পার্শ্বে স্থাপিত দেখিলাম। তখন তিনি নিজের চোখে দেখতে পেলেন সৃষ্টি ও প্রলয়ের অনেক কিছু সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে অনেক কিছুর ধ্বংস হচ্ছে, তা তিনি নিজের চোখে দেখতে পেলেন যে একসঙ্গে অনেক কিছু সৃষ্টি হচ্ছে এবং অনেক কিছুর ধ্বংস হচ্ছে। নেক্সট প্যারাগ্রাফ আসো। সম্মুখে আকাশবিধি যে পর্বতশ্রেণী দেখিতেছে, তার সামনে যেগুলি পর্বতশ্রেণী দেখতে পাচ্ছেন তিনি, হিমানুরূপ বারিকণা উহাদের শরীরাভ্যন্তরে প্রবেশ করিতেছে। তিনি দেখছেন বরফের কি বারিকণাগুলি ওই পাহাড়গুলির অভ্যন্তরে কি করছে, প্রবেশ করছে, প্রবেশ করিয়া মহাবিক্রমে উহাদের দেহ বিদীর্ণ করিতেছে। অনেক তীব্র গতিতে সেই জলগুলি গলিত হয়ে আসছে, তো পাহাড়ের গা বেয়ে আসছে, তখন অনেক কিছুকে বিদীর্ণ করছে, অনেক পাহাড়ের অংশগুলিকে ভেঙে ফেলছে। চুত্ত শিকড় বজ্রনিনাদে নিম্নে পতিত হইতেছে। এই জলের ধারাগুলি অনেক তীব্র গতিতে কি করছে, নিচের দিকে পতিত হচ্ছে, সমতল ভূমিতে পতিত হচ্ছে। তারপর দেখো বারিকণারই নিম্নে শুভ্র তুষার সজ্জার রচনা করিয়া রাখিয়াছে। জগদীশচন্দ্র বসু দেখতে পাচ্ছেন যে এই বারিকণাগুলি নিম্নের দিকে কি তুষার সজ্জা, বরফে আবৃত একটা সজ্জা, বলছেন একটা বিছানার মতো তৈরি হয়ে যাচ্ছে। ভগ্ন শৈল ও তুষার সজ্জায় শায়িত হইল। সেই জলের ধারার সঙ্গে এই যে বরফগুলি গলিত হয়ে যে আসছে, কখনোগুলো আবার জমাট বেঁধে আসছে, জমাট বেঁধে রয়েছে, তখন অনেক কিছু কি বলছেন ভগ্ন শৈল, অনেক পাহাড় এবং পাহাড়ের অনেক কি পাথরের টুকরোগুলি কি তুষার সজ্জায় শায়িত হয়ে রইল। বলছেন এই সজ্জার মধ্যে শায়িত হয়ে আছে, শুয়ে আছে বলছেন। তখন কণাগুলি একে অন্যকে ডাকিয়া বলিল। জগদীশচন্দ্র বসু কল্পনা করছে এই যে কণাগুলি যে এখানের মধ্যে পড়ে আছে, এখানের মধ্যে পড়ে আছে, সেই পাহাড় থেকে নেমে আসছে, তো বলছেন এই কণাগুলি একে অপরকে ডেকে বলছে আয়েশ
আমরা ইহার অস্থি দিয়া পৃথিবীর দেহ নতুন করে নির্মাণ করি। যেন এই বরফের কণাগুলি একে অপরের সঙ্গে গল্প করছে, বলছে আমরা কি করব, ইহার অস্থি দিয়া পৃথিবীর দেহ নতুন করিয়ে নির্মাণ করিব। আমরা পৃথিবীর দেহটাকে নির্মাণ করব, অর্থাৎ নতুন স্থান সৃষ্টি করব আমরা। নেক্সট প্যারাগ্রাফ দেখো। কোটি কোটি ক্ষুদ্র হস্ত অসংখ্য অনুপ্রমাণ শক্তির মিলনে অনায়াসে সেই পর্বত ভার বহিয়া নিম্নে চলিল। বলছেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে সেই শক্তির মিলনে সেই পাহাড় থেকে অনেক বাড়িকোনাগুলি কি পর্বত ভার বহিয়া নিম্নে চলিল। পর্বতের ভার নিয়ে নিচের দিকে চলছে, কোনো পথ ছিল না। এই যে পাহাড় থেকে যে জলের ধারাগুলি নেমে আসছে, তখন কোনো পথ ছিল না। এই জলের ধারাগুলি পথের সৃষ্টি করছে, কোনো পথ ছিল না। পতিত পর্বতখণ্ডের ঘর্ষণেই পথ কাটিয়া লইল, উপত্যকা রচিত হইল। এই যে একে অপরের সঙ্গে পর্বতগুলো ঘর্ষণ খেয়ে কি হচ্ছে, পথ কাটিয়ে লইল, নতুন পথের সৃষ্টি হইল, উপত্যকা রচিত হইল, নতুন উপত্যকা সৃষ্টি হলো। পর্বত গাত্রে ঘর্ষিত হইতে হইতে উপস্তূপ চূর্ণীকৃত হইল। তারপর নেক্সট প্যারাগ্রাফ দেখো। আমি যে স্থানে বসিয়া আছি তাহার উভয়ত তুষারবাহিত প্রস্তরখণ্ড রাশিকৃত রহিয়াছে। ইহার নিম্নে তুষারকণা তরলাকৃতি ধারণ করিয়া ক্ষুদ্র ক্ষুদ্র শরীতে পরিণত হইয়াছে। তিনি দেখছেন যে ছোট ছোট নদীর সৃষ্টি হচ্ছে। এই শরীর পর্বতের অস্থিচূর্ণ বহন করিয়া গিরিদেশ অবিবর্তন করিয়া বহুল সমৃদ্ধ নগর ও জনপদের মধ্য দিয়া সাগর উদ্দেশ্যে প্রবাহিত হইতেছে। জগদীশচন্দ্র বসু বলছে এই নদীগুলি কি পর্বতের অনেক অস্থিগুলো বহন করে ভাসিয়ে নিয়ে গিরিদেশে এই পাহাড়কে অতিক্রম করে কি করছে, অনেক বহুল সমৃদ্ধ নগর এবং জনপদের মধ্য দিয়ে গিয়ে সেগুলো বেশে বেশে গিয়ে কোথায়, সাগরের উদ্দেশ্যে প্রবাহিত হচ্ছে। তারপর দেখো, পথে এক স্থানে উভয় কুলস্থ দেশ মরুভূমি প্রায় হইয়াছিল। পথের একটা স্থানের মধ্যে অনেকটা দেশ কি মরুভূমি একদম শুষ্ক হয়েছিল। নদীর তট উলঙ্গ করিয়া দেশ প্লাবিত করিল। সেই জলের ধারাগুলি পাহাড় বেয়ে এসে সেই মরুভূমি স্থানটিকে কি করলো, প্লাবিত করে দিল। পর্বতের অস্থিচূর্ণ সংযোগে মৃত্তিকার উর্বরা শক্তি বর্ধিত হইল। সেই শুষ্ক স্থানগুলি কি হলো, মাটিগুলির মধ্যে উর্বরা শক্তি এসে গেল, কারণ পাহাড় থেকে অনেক কিছু ভাসিয়ে নিয়ে আসছে, অনেক জীবাশ্ম ভাসিয়ে নিয়ে আসছে এবং এই অস্থির চূর্ণগুলির সংযোগে সেখানে মৃত্তিকা অর্থাৎ মাটিগুলি কি উর্বরা শক্তি বর্ধিত হলো, মাটির উর্বরা শক্তি বেড়ে গেল। কঠিন পর্বতের দেহাবশেষ দ্বারা বৃক্ষলতার সজীব শ্যাম দেহ নির্মিত হইল। এই যে পাহাড় পর্বত থেকে অনেক দেহাবশেষ অর্থাৎ অনেক জীবের অংশ নিয়ে আসছে, সেইগুলি কি হচ্ছে, সেইগুলির দ্বারা বৃক্ষলতার সজীব, এই অনেক জায়গা শুষ্ক ছিল সেই জলগুলি সেখানে এসে প্লাবিত করে দিচ্ছে, সেই জায়গাগুলির মাটিগুলির মধ্যে উর্বরা শক্তি ফিরে এসেছে এবং অনেক গাছপালার জন্ম হয়েছে। এই বৃক্ষলতার সজীব শ্যাম দেহ নির্মিত হয়েছে, সেখানে সবুজের সমারোহ দেখা যাচ্ছে। তারপর নেক্সট প্যারাগ্রাফ দেখো। বাড়ি কণা গণি বৃষ্টিরূপে পৃথিবী ধৌত করিতেছে। এই বাড়ি কণাগুলি, এই জলের কণাগুলি কি করেছে, বৃষ্টিরূপে পৃথিবী ধৌত করিতেছে। কি হয়, এগুলি সাগরে গিয়ে মিলিত হয় জলগুলি, পর্বত থেকে পর্বত থেকে তুষার কণাগুলি গলিত হয়ে কি হয়, পাহাড়ের গা বেয়ে আসে, তারপর নদীর সৃষ্টি করে, তারপর নদীর জলগুলি সাগরে গিয়ে মিলিত হয়। সাগরে মিলিত হওয়ার পর সেখানে সূর্যের উত্তাপে বাষ্পীভূত হয়ে আবার মেঘে পরিণত হয়ে মেঘ থেকে আবার বৃষ্টিরূপে আসে। সেভাবে কি করে পৃথিবীকে ধৌত করছে জগদীশচন্দ্র বসু বলছেন, এবং মৃত ও পরিত্যক্ত দ্রব্য বহন করিয়া সমুদ্র গর্ভে নিক্ষেপ করিতেছে। আবার যখন পাহাড়ের গা বেয়ে আসে তখন কি বলছে, অনেক মৃত এবং পরিত্যক্ত আবর্জনাগুলিকে কি করে, দ্রব্যগুলিকে বহন করে নিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে। তথায় মনুষ্য চক্ষুর অগোচরে নতুন রাজ্যের সৃষ্টি হইতেছে। জগদীশচন্দ্র বসু বলছেন এইগুলো সাগরে গিয়ে যে পড়ছে, সেই সাগরের নিচে যেন একটা নতুন রাজ্যের সৃষ্টি হচ্ছে। এই যে পাথরের টুকরোগুলি গিয়ে সাগরে গিয়ে পড়ছে, সেখানে জমতে জমতে বলছে একটি নতুন রাজ্যের সৃষ্টি হতে পারে, যা মানুষ দেখতেই পাচ্ছে না। তারপর
তারপর দেখো, সমুদ্রে মিলিত বাড়িকণা কুল সর্বদা বিতাড়িত হইয়া বেলাভূমি ভগ্ন করিতেছে। সেই বাড়িকণাগুলি যে মিলিত হচ্ছে, সেই বাড়িকণাগুলি স্রোতগুলি খুব তীব্র গতিতে প্রবাহিত হচ্ছে এবং বেলাভূমি ভগ্ন করিতেছে। এই সাগরের তীরগুলিকে, সমুদ্রের তীরগুলিকে যেন ভেঙে ফেলছে। জলকণা কখনো ভূগর্ভে প্রবেশ করিয়া পাতাল পুরস্থ অগ্নিকুণ্ডে আহুতি স্বরূপ হইতেছে। জগদীশচন্দ্র বসু বলছেন, এই যে জলকণাগুলি কখনো ভূগর্ভে প্রবেশ করে কি করছে, পাতাল পুরস্থ অগ্নিকুণ্ডকে আহুতি স্বরূপ হইতেছে। অর্থাৎ পাতালের মধ্যে কি আছে, অগ্নিকুণ্ড আছে, সেখানে গিয়ে যখন জলগুলি পড়ছে তখন জগদীশচন্দ্র বসু বলছেন, সেই মহাযজ্ঞোত্থিত ধূম্র রাশি পৃথিবী বিদারণ করিয়া আগ্নেয়গিরির অগ্নদগা রূপে প্রকাশ পাইতেছে। জগদীশচন্দ্র বসু বলছেন, এই পাতালের নিচে যে অগ্নিকুণ্ড আছে তিনি সেটাকে মহাযজ্ঞ রূপে কল্পনা করছেন। বলছে যজ্ঞের মধ্যে যখন জল ঢালা হয় তখন কি হয়, ধোঁয়া যে উপরে উঠতে থাকে, তিনি বলছেন সেই পাতালের মধ্যে যখন গিয়ে জল পড়ছে তখন আগ্নেয়গিরিগুলি কি হচ্ছে, অগ্নদগা রূপে প্রকাশ পাইতেছে। সেই আগ্নেয়গিরি কি হয়, উত্থাপিত হয়ে সেই মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে। সেই আগ্নেয়গিরি উত্থাপিত, সেই মহাতেজে কি হয়, পৃথিবী যেন কম্পমান হয়ে যায়। ঊর্ধ্বভূমি অতলে নিমজ্জিত, তখন উপরের ভূমিগুলি নিচের দিকে নিমজ্জিত হয় এবং সমুদ্র তল উন্নত হইয়া নতুন মহাদেশ নির্মিত হয়। কখনো কি হয়, সমুদ্র তল উপরের দিকে উন্নত হয়ে যেন নতুন দেশ সৃষ্টি করে। যখন আগ্নেয়গিরি উত্থাপিত হয় তখন অনেক কিছু ধ্বংস করে দেয়। সেই আগ্নেয়গিরি উত্থাপিত হয়ে ঊর্ধ্বভূমিগুলিকে কি করে, একদম নিমজ্জিত করে নেয় এবং সমুদ্রের তলাগুলি উন্নত হয়ে যেন নতুন স্থানের সৃষ্টি হয়। তারপর নেক্সট প্যারাগ্রাফ দেখো, সমুদ্রে পতিত হইয়া বাড়ি বিন্দুগণের বিশ্রাম নেয়। জগদীশচন্দ্র বসু বলছেন, এই বাড়িকণাগুলি যেন বিশ্রাম নেই, সমুদ্রের পতন হওয়ার পরও যেন তাদের বিশ্রাম নেই। সূর্যের তেজে উত্তপ্ত হইয়া ইহারা ঊর্ধ্বে উড্ডীন হইতেছে, আবার তারা সূর্যের উত্তাপে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে। ইহারাই একদিন অর্শনী ও জঞ্জাবলে পর্বত শিখার ভূমিকে ধাবিত হইয়া তথায় বিপুল জটাজাল মধ্যে আশ্রয় লইবে। সেই বাড়িকণাগুলি আবার বৃষ্টিরূপে পর্বতের শিখরে আবার এসে আশ্রয় নেবে। আবার কালক্রমে বিশ্রামান্তে পর্বত পৃষ্ঠে তুহিনাকারে পতিত হইবে। এই বাড়িকণাগুলি এই পর্বতের মধ্যে তুষারের পরিণত হবে, বরফে পরিণত হবে। আবার এই বরফগুলি গলিত হয়ে আবার তুহিন আকারে অর্থাৎ শিশিরের মতো কি হবে, পতিত হইবে। সেগুলি আবার জল রূপে আসবে, নদীর সৃষ্টি করবে, আবার জলগুলি গিয়ে সাগরে মিলিত হবে। এই গতির বিরাম নাই, শেষ নাই। জগদীশচন্দ্র বসুর এই গতিটার বিরাম নেই এবং শেষ নাই। এখনো ভাগীরথীর তীরে বসিয়া তাহার কুলুকুলু ধ্বনি শ্রবণ করি। জগদীশচন্দ্র বসু বলছেন, এখনো আমি কি করি, ভাগীরথীর তীরে বসে তার কুলুকুলু ধ্বনিকে শ্রবণ করি। এখনো তাহাতে পূর্বের ন্যায় কথা শুনিতে পাই। এখনো আমি পূর্বের ন্যায় কথা শুনতে পাই। এখন আর বুঝিতে ভুল হয় না, এখন আমার বুঝতে ভুল হয় না। কি ভুল হয় না? নদী তুমি কোথা হতে আসিয়াছ? নদীকে তিনি প্রশ্ন যখন করেন, নদী তুমি কোথা থেকে এসেছ, ইহার উত্তরে এখনো সুস্পষ্ট স্বরে শুনিতে পাই মহাদেবের জটা হইতে। এখনো আবার বলে, নদী যেন বলে মহাদেবের জটা হইতে, কিন্তু এখন তার স্পষ্ট হয়ে গেছে মহাদেবের জটা বলতে তিনি বাস্তবিক অর্থে কি তিনি তা বুঝে গেছেন। কেননা তিনি পাহাড় পর্বত অতিক্রম করে সেই নন্দা দেবীর জয় ত্রিশূল পর্বতে আরোহণ করেছেন, সেই স্থানগুলি দেখেছেন। সেই নন্দা দেবীর জয় ত্রিশূল পাহাড়ের যে বরফ জমা হয়ে আছে সেখান থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে তিনি তা দেখে বুঝেছেন সেটাই হচ্ছে মহাদেবের জটা রূপে। তিনি সেটাকে কি করেছেন, কল্পনা করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে সেটাই হচ্ছে মহাদেবের জটা এবং সেখান থেকেই ভাগীরথী অর্থাৎ গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তিনি সন্ধান করেছেন গঙ্গা নদীর উৎপত্তি স্থান। তাহলে আমরা এই প্রবন্ধটির মধ্যে কি দেখতে পেলাম? প্রবন্ধটির মধ্যে আমরা দেখতে পেলাম জগদীশচন্দ্র বসু কি করেছেন, ভাগীরথীর উৎপত্তি স্থান নির্ণয় করেছেন। তিনি অনেক পৌরাণিক কাহিনীর সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন। গঙ্গা নদীর উৎপত্তি স্থান, গঙ্গা নদীর উৎপত্তি, তার গতিপথ, তার সাগরে পতন, তারপর জলের নৈমিত্তিক কার্য অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন এই প্রবন্ধটির মধ্যে। তাহলে আমাদের প্রবন্ধটি শেষ হলো। আগামীতে আমি তোমাদেরকে সব নোটসগুলো দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি। ধন্যবাদ।